তৃণমূলের তহবিল মামলায় কিন্তু জোর কদমে তদন্ত চলছে। এই যে এভিয়েশন কোম্পানি যার নাম কেয়ারওয়েল এভিয়েশন, এই কেয়ারওয়েল এভিয়েশনের সংস্থা দুই ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। পবন কুমার জাজু এবং রমেশ কুমার জাজুর বয়ান রেকর্ড করেছে ইডি। তৃণমূলের তহবিল থেকে 160 কোটি টাকা গিয়েছিল এই বিমান সংস্থায়, সে বিষয়ে তদন্ত চলছে। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুজয়, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত এই তদন্তের স্বার্থে কোন কোন পদক্ষেপ করা হয়েছে? জিজ্ঞাসাবাদ চলছে দুই ডিরেক্টরকে, আমরা জানি, আর কি কি চলছে? দেখো, কেয়ারওয়েল এভিয়েশনের এই যে দুই ডিরেক্টর পবন কুমার জাজু এবং রমেশ কুমার জাজু, তাদেরকে আজকে তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে। তারা আজকে হাজিরা দিয়েছেন এবং আজকে তাদের জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হচ্ছে। এবং এই সেই কেয়ারওয়েল এভিয়েশন যে সংস্থায় 160 কোটি টাকা তৃণমূলের তহবিল থেকে পাঠানো হয়েছিল, যে টাকায় প্রাইভেট জেট এবং হেলিকপ্টার কেনা হয়েছিল, আবার সেটাই তৃণমূলকে ভাড়া দেওয়া হয়েছিল, সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কেন এই সংস্থা তৃণমূলকে ভাড়া দেওয়ার জন্য যে কপ্টার এবং জেট কেনা হচ্ছে, সেই টাকাটা তৃণমূলের থেকে কেন নেওয়া হয়েছিল, এবং সেটা আবার প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ, সেখানে একটি কোম্পানি তৈরি করে সেখান থেকে টাকাটা কেন ঘোরানো হয়েছিল। অর্থাৎ কোথাও কি কালো টাকা সাদা করার যে একটা প্রক্রিয়া, সেটাকে অবলম্বন করার জন্য এই পদক্ষেপ করা হয়েছিল, সেই সংক্রান্ত বিষয়ে এই দুই ডিরেক্টরকে তলব করা হয়েছে। এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এদের এই দুই সংস্থার বাড়ি এবং যে কেয়ারওয়েল এভিয়েশন যে অফিস, সেখানেও ইডি তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে। ধন্যবাদ সুজয়। এই মুহূর্তে এক চাঞ্চল্যকর বেশ কিছু প্রশ্ন উঠছে, সেগুলো আমি পিসিআরকে বলবো বিগ বলে প্লে করতে। ব্রেকিং নিউজ, খুন হতে পারেন মদন মিত্র, তিনি কি সেরকমই আশঙ্কা প্রকাশ করছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাকে খুন করার কোনো রকম চক্রান্ত বা ষড়যন্ত্র করেছেন, এরকমই তো প্রশ্ন তুলছেন মদন মিত্র। চলুন আপনাদের বরং তার বক্তব্যটা একটুখানি শোনাই, কারণ তিনি গতকাল ফেসবুক লাইভেও সেই দাবি করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি টাকা দিয়েও খুন করার। কি বলছেন শুনি। এই প্রথম আমাকে মার্ডার করার জন্য চেষ্টা হয়েছিল দক্ষিণেশ্বরে, কারণ যারা করছিলেন তারা জানেন কেন, এবং মার্ডার করলে বাই ইলেকশন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা কাউকে ভয় দেখালে ভয় দেখাতেই পারেন, সেই শক্তি ক্ষমতা আপনাদের আছে, কিন্তু আমায় ভয় দেখাবেন কেন? আমি তো আপনাদের সঙ্গেই ছিলাম, সবটাই জানি। কিন্তু এটা আমি জানি, আমি প্রকাশ্যে আপনাদের সামনে, এটা আমার ওপেন এফআইআর টু দি ক্যালকাটা পুলিশ কমিশনার, যে আমাকে খুন করার চক্রান্ত চলছে। ইতিমধ্যেই আমি দক্ষিণেশ্বর থানায় ডায়েরি করেছি, ইতিমধ্যেই আমার ওপর রিভলভার থেকে শুরু করে সোডা বোতল, বড় সোড, রড, লোহার রড দিয়ে আমার ওপর মেরে ভেঙে গাড়ি ভাঙচুর করে আমার ওপর অ্যাটেম্প করা হয়েছে। মদন মিত্র গতকাল ফেসবুক লাইভে যে দাবি করলেন, আজও বিধানসভার অধিবেশনের পর তিনি সেই একই দাবি করছেন। কিন্তু কালীঘাট শিবিরের কুণাল ঘোষ কি বলছেন, শোনাই তার বক্তব্য। মদন মিত্র যে ভাষায় ভিডিওটি করেছেন, এটা খুব দুর্ভাগ্যজনক। তার কারণ হচ্ছে, মদন মিত্র তিনি কদিন আগে পর্যন্ত তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছিলেন। তিনি এই চাটন শিবিরকে কী বলে গালাগালি করেছেন সবাই দেখেছেন। এখন একটি ইডির চিঠি, তার স্ত্রীকে তলব করে ইডির চিঠি গেল, তার পুত্রদের ইডির চিঠি গেল, আর তারপর থেকে তার শিবির অবস্থান এবং ভাষা সেগুলো সমস্ত পাল্টে গেল। এটা বোধহয় মদন মিত্র তার নিজের প্রতি সুবিচার করছেন না, একেবারে অতি বিপ্লবী হয়ে উঠতেন, এটা মানুষ বুঝতে পারে। মদন বাবু বা যে কোনো বাবু, ওনাদের যত অন বা অফ বাবু আছেন, তারা এইভাবে ফেসবুক লাইভে বলছেন কেন? 4 তারিখের পরেই যেই ভরসাহীন ভয় আউট হলো, তখন আপনারা বলতে রইলেন। তার আগে কি অবস্থা ছিল? তার আগে কেন বলতে পারেন? তার আগে ভয়ের সময়তে যদি বলতেন, তাহলে আপনাদের লোকেরা মহান, বীর এইসব সম্বোধন করতেন। এখন বলে কোনো কিছু লাভ হবে না, সরাসরি অভিযোগ করুন, তাহলে বুঝবো যে সত্যি সত্যি ওই ধরনের সংস্রব আপনারা সরাতে চেয়েছেন, আইন আমলে আনতে চাইছেন অপরাধী। আগামী 29শে জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দিল না আদালত।
চোখের চিকিৎসা এসএসকেএম এ করান, এর আগে কখনো এসএসকেএম এ আপনি কি চিকিৎসা করতে গিয়েছেন? আগে এখানে চিকিৎসা করে দেখুন। মেডিকেল বোর্ড যদি মনে করে বিদেশ যাত্রা প্রয়োজন তাহলে সমস্যা নেই, পর্যবেক্ষণ বিচারপতির। আগামী 29শে জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি হাইকোর্ট দিল না, তাকে এসএসকেএম এ চোখের চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। আপনি কি কখনো এসএসকেএম এ গিয়েছেন? এর আগে চিকিৎসা করে দেখুন এসএসকেএম এ, তারপর মেডিকেল বোর্ড যদি মনে করে তাহলে সেক্ষেত্রে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীকালে সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া যাবে, এমনটা বিচারপতির পর্যবেক্ষণ। রক্ষা কবচের মেয়াদ বাড়াতে কাতর আর্জি অভিষেকের আইনজীবীর। আগামী 6 অক্টোবর পর্যন্ত অভিষেকের রক্ষা কবচের মেয়াদ বাড়িয়েছেন বিচারপতি। অগাস্ট মাসে আবারও হাইকোর্ট মামলা শুনবে। জনগণকে ডায়মন্ড হারবারে সেবাশ্রয় কি আমেরিকান ডাক্তার এসেছিলেন? আমি এটাই প্রশ্ন করব। মার্কিন যুক্তরাষ্ট্রের ডাক্তার, ওখানকার পরিকাঠামো, ওখানকার পরিষেবা কি উনি এখানে দিয়েছিলেন নাম জনতার জন্য? উনি তো ওদেরই একজন, উনি তো বলেন তাই। সাংসদ মানে উনি ওনাদের প্রতিনিধি। এসএসকেএম এ কি ওনার জন্য বিশেষ কোনো ব্যবস্থা থাকবে যেদিন যাবেন? আমি নিতাম না। এখন মাননীয় উচ্চ আদালত বলেছেন, তাই আমরা যা বলেছেন আমরা আদালতকে ফলো করতে মেনে চলব। এটা কে বললো যে পশ্চিমবাংলায় চিকিৎসকরা খারাপ বা তারা পারে না বা তারা অযোগ্য? এসএসকেএম পারবে না এটা মনোভাব কেন হচ্ছে? অথবা এখান থেকে যে কোনো ব্যাপার হলেই পান থেকে চুন খসলেই বিদেশে যেতে হবে এবং তারপর দুবাই, তারপর ভানুয়াতু, তারপর এখন কেমান। আরে এখানে আগে হাসপাতালে যান, চিকিৎসা করুন। কিন্তু প্রবলেম হচ্ছে উনি এমন জায়গায় নিজেকে নিয়ে গেছেন, হেলিকপ্টারে ছাড়া করতে পারবেন না, 2000 পুলিশ ছাড়া বেরোতে পারবেন না। এই যে কারবারটা করেছেন, তাতে এসএসকেএম ওর কাছে একটু অসম্মানজনক যদি হয়, তাতে রাজ্যের মানুষ বরং খুশি হবে যে এত সম্মানের উচ্চ জায়গাতে কিন্তু অভিষেক নয়। হি শুড গো, হ্যাভ হিজ ট্রিটমেন্ট ইফ রিকোয়ার্ড। তো হাইকোর্টের বিষয়, মহামান্য আদালতের সিদ্ধান্তের উপরে তো আমাদের কিছু বলার জায়গা থাকে না। আমরা আদালতকে মেনে চলি। মহামান্য আদালত যেহেতু পারমিশন দেয়নি, তো স্বাভাবিকভাবে তিনি যেতে পারবেন না, কারণ তার বিরুদ্ধে এত তদন্ত চলছে। বিদেশে গেলে ফিরবেন কি ফিরবেন না এই বিষয়ে সন্দেহ থাকতে পারে আদালতের বা তদন্তকারী সংস্থাগুলো। ওর চোখের প্রবলেমটা কিন্তু বড় প্রবলেম, জেনুইন প্রবলেম। ওই ভয়ঙ্কর দুর্ঘটনায় চোখের মণিটা যে হাড়গুলো ধরে রাখে সেই হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল, ফলে চোখটা একটা জেনুইন প্রবলেম। ফলে কারুর যদি কোনো অন্য জায়গার স্পেশালাইজেশনটা নেয়ার চিকিৎসার জন্য প্রয়োজন হয় তাহলে সেটা নেওয়ার অধিকার তার থাকবে। বাকিটা কোর্ট কি বলছেন, সংশ্লিষ্ট ব্যক্তির আইনজীবী তারা তো নিশ্চয়ই কোর্টের কাছে তাদের বক্তব্য জানাবে। কিন্তু ঘটনাটা কি ঘটেছিল যেটা কুণাল ঘোষ মেনশন করছিলেন? 2016 সালে আমরা দেখেছিলাম একটা রাজনৈতিক কর্মসূচি সেরে কলকাতায় ফিরছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনই ডানকুনিতে একটা ভয়ানক পথ দুর্ঘটনা কবলে পড়েন তিনি। চোখে মারাত্মক আঘাত পেয়েছিলেন। চোখের চিকিৎসার জন্য আমেরিকায় যান অভিষেক। কেন চোখ দেখাতে বারবার মার্কিন মুলুকে তৃণমূল সাংসদ? 15 বছর ধরে স্বাস্থ্য দপ্তর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। রাজ্যের কোনায় কোনায় সরকার সুপার স্পেশালিটি হাসপাতাল বানিয়েছে। কলকাতা মেডিকেল কলেজ রয়েছে এবং সেখানে আরআইও রয়েছে। পূর্ব ভারতে চোখের সেরা চিকিৎসা হয় এখানে। এছাড়া দক্ষিণ ভারতেও একের পর এক নামজাদা হাসপাতাল রয়েছে। এত হাসপাতাল থাকতে কেন বারবার ভরসা পেলেন না এখানে অভিষেক? তিনি কেন বারবার আমেরিকা যাচ্ছেন? স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো করছে রাজনৈতিক মহল। কোর্টকে সাধুবাদ জানাবো, কোর্টকে নতমস্তকে প্রণাম জানাবো। মহামান্য আদালত এত বড় একটা রায় দিয়েছেন, তার কারণ মহামান্য আদালত এখন বর্তমান যে সরকার আছে তার উপরে ভরসা করতে শিখেছেন, ভরসা করছেন। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আর বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের উপরে আমরা কথা দিচ্ছি, উনি যদি বাংলার বুকে চিকিৎসা করান, কোর্ট যা নির্দেশ দিয়েছে, মহামান্য আদালত যা নির্দেশ দিয়েছে, আমরা সেটা মাথা পেতে নিয়ে সেইভাবেই পালন করব এবং চেষ্টা করব যাতে ওনাকে সুস্থভাবে পরিষেবা দেওয়া যায়। তার কারণ বিগত দিনে আপনারা জানেন ওনার নেতৃত্বে স্বাস্থ্য পরিষেবাটাকে কোথায় নিয়ে গেছিলেন। সেবাশ্রয়ের নামে মানুষের পা পর্যন্ত বাদ গেছে। আমরা সেটা ওনার হতে দেব না। আমরা বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমরা সর্বদাই আছি মানুষের পাশে। বছর দুয়েক আগে যখন প্রথম জানাজানি হয়েছিল চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাচ্ছে, প্রচুর অনেকে টিপ্পনি কেটেছিল। আমি বলেছিলাম যে উনি যাচ্ছেন, গিয়ে ওই যে টেকনোলজি আছে, পরিষেবা আছে, সেটাকে অ্যাডাপ্ট করে নিয়ে এসে ওয়েস্ট বেঙ্গলে তার পিসিকে অর্থাৎ মুখ্যমন্ত্রীকে বলে পশ্চিমবঙ্গে চালু করা হবে। যদি অভিষেকবাবু ওই সময় আমার কথাটা যদি একটু বা সাজেশন হিসাবে নিতেন,
তাহলে আজকে ওনাকে বিদেশ যেতে লাগতো না, এখানে চিকিৎসার পয়সা উনি পেয়ে যেতেন। আর এই আমেরিকা যাওয়ার ইস্যু, আমেরিকা যাওয়ার জন্য কাতর আবেদন, আর্তি, অনুরোধ, এই নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করছেন মদন মিত্র। তিনি বলছেন যে ভোটে ভরাডুবির পর 2 সপ্তাহ আগে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে এই পরাজয়ের দায় স্বীকার করে মানুষের সামনে আসতে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় শর্ত চাপিয়েছিলেন। কুণাল ঘোষ সাক্ষী ছিলেন বলেও তিনি জানিয়েছেন। কি বলেছিলেন মদন মিত্র আপনাদের শোনাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছে আমি ব্যক্তিগতভাবে গিয়েছিলাম, আমিও ছিলাম, আমার সঙ্গে কুণাল ঘোষও ছিল। আমরা দুজনে মিলে আজ থেকে 12 দিন আগে, রাদার 15 days বিফোর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম একটা স্টেটমেন্ট করে বলে দে যে আমি সব কিছুর জন্য দায়ী, আমায় আপনারা মুক্তি দিন, আমি সব দায়িত্ব থেকে সরে যাচ্ছি, আপনারা চালান পার্টি, 1 বছর আমাকে অন্য কাজ করতে। কত কাজ করার আছে? ব্যবসা করো, রিসার্চ করো, পড়াশোনা করো। তার উত্তরে অভিষেক আমাদের বললেন যে আমি যে ছেড়ে দেবো তার বদলে আমায় কি দেবে? তা আমরা বললাম এটা তো মানে ওই বিয়ের পাকা দেখা নয় যে তুমি গলার হার দেবে আমি তোমায় আংটি দেবো। এটা সিম্পল পলিটিক্যাল ডিসিশন। তখন বললো তাহলে আমাকে আমেরিকাটা ছেড়ে দিক। তা আমি আমেরিকা, ওরা কি করে ছাড়বে? আমেরিকা ছাড়বে তো কোর্ট, আর আমেরিকা গিয়ে কেউ যদি না ফেরে তখন কি হবে? তাহলে একটা কাজ করুক, আমি যা যা বলবো সেই কন্ডিশনগুলো ফুলফিল করুক। এমন মনে হচ্ছে বোধহয় আলেকজান্ডার পুরুষ সঙ্গে কথা বলছে। আমি অবাক হয়ে গেলাম। আমি ওকে বুঝিয়ে বললাম যে জিতা ওই সিকান্দার, বিজেপি জিতে গেছে, তুমি পদত্যাগ করো। আজকে হঠাৎ আমি শুনলাম পরশুদিন, গতকাল উনি বলছেন আমি পদত্যাগ করতে রাজি আছি, এক্ষুনি পদত্যাগ করব, চলে আসুন আপনারা। সব ড্রামা, কেউ ফিরবে না। কি করে ফিরবে? আপনি যদি নাটকের চূড়ান্ত মুহূর্তটা আপনি ভিলেনের মতো হিরোর জায়গায় নিজেকে প্রেস করে নিজে পছন্দ করেন, তাহলে তো হতে পারে না। আপনি যদি 15 দিন আগে বলতেন আরে এটাই তো হতো যে কালকে মেসির মতো আপনি মিস করতেন না, আমরাই আপনাকে তুলে এনে আমাদের বাসে নিয়ে চলে আসতাম, কি হতো? 1 লক্ষ লোক হবে, একটা লোক বাড়ত। অভিষেক ব্যানার্জি এলে ম্যাক্সিমাম একটা লোক বাড়ত। আপনাদের শোনালাম মদন মিত্র তিনি কি বলছেন, তিনি কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই বিষয়টা উল্লেখ করলেন, এবং পাশাপাশি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্যকেও উল্লেখ করলেন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি পদত্যাগ করবেন যদি এই মুহূর্তে যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে গিয়েছেন তারা যদি ফিরে আসে। একবার শোনাই সেদিন কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমন টার্গেট আপনার নাম। আমি তো সেটাই বলছি যে যাদের সমস্যা রয়েছে তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন, আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। যাদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ তারা এখন হয় পুলিশের কাছে ধৃত, না হলে বালিশ চাটা ঋতব্রত, এই দুটো ছাড়া আর উপায় নেই।
এই মুহূর্তে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুকান্তবাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন আমরা মদন মিত্র তিনি এক বিস্ফোরক অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেছিলেন যে পরাজয় দায় স্বীকার করে নিয়ে পদত্যাগ করতে, কিন্তু সেই সময় আমেরিকা সংক্রান্ত শর্ত চাপিয়ে দিয়েছিলেন। অন্যদিকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই মুহূর্তে যদি যারা ঋতব্রত শিবিরে গিয়েছেন তারা ফিরে আসেন তিনি পদত্যাগ করবেন। এই শর্ত চাপিয়ে দেওয়া, একে অপরের মন্তব্য আমাদের খানিকটা গুলিয়ে যাচ্ছে। আপনার অবজারভেশন আমি জানতে চাই। দেখুন, মদন মিত্র তৃণমূল কংগ্রেসের একজন বর্ষিয়ান নেতা। প্রতিষ্ঠা লগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের সাথে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তিনি কাজ করেছেন। এখন তার অবস্থান একটু ভিন্ন, কিন্তু মদন মিত্র সাহেব যে বক্তব্য রেখেছেন আজকে, তা যদি সত্যি হয় তাহলে তো বিষয়টি অত্যন্ত গভীর। কারণ রেজিগনেশনটা তো ম্যাটার না, ম্যাটার হচ্ছে রেজিগনেশনের শর্ত হিসেবে আমেরিকা যাওয়ার পারমিশন। তার মানে কি আমেরিকায় গিয়ে আর ফেরত না আসার কোনো প্ল্যান? এটা কি ভানুয়াতি প্ল্যান 2? একজন তো ওনার সাগরে ভানুয়াতিতে গিয়ে আর আসেননি ফেরত, তিনি কি ভানুয়াতি প্ল্যান 2 সেকেন্ড অফিসে করার জন্য কি চেষ্টা করছিলেন? সেই বিষয়ে এই বিষয়টি যদি সত্যি হয় তো আদালত এবং তদন্তকারী সংস্থাগুলোকেও গুরুত্ব সহকারে এই দাবিকে তদন্ত করে দেখা উচিত। বেশ বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে বাম নেতা শতরূপ ঘোষ রয়েছেন। শতরূপ, আপনি অভিযোগটা শুনলেন যে মদন মিত্র তিনি বলছেন যে তিনি আর কুণাল ঘোষকে অভিষেককে বলেছিলেন যে একটা দায় নিয়ে একটা বিবৃতি দিয়ে দিক, যে সে থাকছে না, সে এই দায়িত্ব আর নিতে চাইছে না। কিন্তু পাল্টাটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তাকে আমেরিকা যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। কে বলছেন? না মদন মিত্র। কি বলবেন? দেখুন, মদন মিত্রর কথা আমরা অক্ষরে অক্ষরে সত্যি বলে মনে করি না, এটা ঘটনা। তেমন আবার এটাও ঘটনা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় আমেরিকা হঠাৎ করে চলে যেতেন, এবং ওনার এই হঠাৎ করে আমেরিকা চলে যাওয়ার পেছনে কি কারণ, কি বিষয়, তা নিয়ে একটা ধোঁয়াশা চিরকালই ছিল। এবং একটা অদ্ভুত ব্যাপার দেখবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখনই কলকাতা থেকে আমেরিকা যেতেন, সবসময় যে কোনো কারণেই হোক সবসময় থাইল্যান্ড হয়ে যান। থাইল্যান্ডে যে ওনার জন্য কি মুদ্রা আছে আমরা জানি না, মানে ওনার যদি কখনো দার্জিলিং যাওয়ার থাকে কলকাতা থেকে, তাহলে কলকাতা থেকে দার্জিলিংটাও বোধহয় থাইল্যান্ড হয়ে যাবেন। সুতরাং এবং অনেকেই বলে, অনেকেরই ধারণা, এটা সন্দেহ, যে ওখানে কিছু ওনার বেআইনি টাকা পয়সা জমা রাখার ব্যবস্থা আছে থাইল্যান্ডে। অতএব এই পুরো বিষয়টা নিয়েই একটা ধোঁয়াশা ছিল, আছে। কিন্তু আমরা তো খালি প্রশ্নগুলো নয়, এই প্রশ্নগুলো, এই অভিযোগগুলো গত 10 বছর ধরে বাংলা রাজনীতিতে শোনা যাচ্ছে। আমরা এর উত্তর চাই, সেই উত্তরটা কবে পাবো? বেশ, ধন্যবাদ শতরূপ।